গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে সারা বিশ্বের চার্ট নিয়ে। আজকে আমরা উইকলি মার্কেট অ্যানালিসিস এর সেশনে, যেটা আমাদের প্রত্যেক শনিবার করে হয়ে থাকে, যে লাস্ট উইকে আমাদের ওভারঅল মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট, গ্লোবাল মার্কেট কি করেছে, তার ওভারঅল যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপর বেস করে আমরা নেক্সট উইকের ভিউ নিই বা নেক্সট মান্থ বা নেক্সট উইক গুলোর ভিউ নিই। যে সেখান থেকে আমাদের মার্কেট বা আমাদের যে স্টক স্পেসিফিক যে আলোচনাগুলো হয়, সেগুলো কতদূর কি মোমেন্টাম নিতে পারে, সেগুলো আলোচনার বিষয় আজকে নিয়ে আমরা চলে এসেছি উইকলি মার্কেট অ্যানালিসিস সেশনে। তো ঝটপট করে করবো, একটু সময় লাগে আমাদের, 0.5 ঘন্টা 40 মিনিট প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা সেশনেই আমাদের লেগে যায়, এই স্যাটারডে করে যে সেশনটা হয়। বিকজ এখানে যেহেতু আমরা টপ ডাউন অ্যাপ্রোচ রাখি, টপ ডাউন অ্যাপ্রোচ ইন দ্য সেন্স, সেখানে কিন্তু আমরা ওভারঅল মার্কেটের ভিউটা নিয়ে আলোচনা করি। তো সেখানে নমস্কার, আরেকবার আমি নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে বলছি যে আমি জয়ন্ত সরকার, একজন এনআইএসএম সার্টিফাইড রিসার্চ জার্নালিস্ট কাম একজন ইকুইটি ডেরিভেটিভ অ্যানালিস্ট। সেখানে দাঁড়িয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই আলোচনার মধ্যে পুরো ভিউটা থাকছে কিন্তু একটা রিসার্চ ডিসক্লেমারের সাথে। তো সেই রিসার্চ ডিসক্লেমার যেটা থাকে, সেখানে ইকুইটি ডেরিভেটিভ কমোডিটি অথবা কারেন্সি মার্কেট যেটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক ফিনান্সিয়াল রিস্ক থাকে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং পাশাপাশি সেখান থেকে তাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আলোচনা হয়। এখানে কিন্তু আজে বাজে কোনো আলোচনা আমরা করি না, প্রত্যেকটা স্টক মার্কেটে একদম রেলিভেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা হয়, এবং সেখানটা কিন্তু টেকনিক্যাল প্যারামিটার, কখনো কখনো কিছুটা ফান্ডামেন্টাল বা ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টের উপর বেস করে কিন্তু আমরা কথাবার্তা বলে থাকি। এখানে কিন্তু কোনো রকম নিজস্ব ইনভেস্টমেন্ট, নিজস্ব যে বায়াস, সেরকম কিছু থাকছে না, এবং পাশাপাশি কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন কিছু থাকছে না। আমরা লেভেল বলি যে হ্যাঁ এই লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল, সেটা পুরোটাই কিন্তু টেকনিক্যাল বায়াসের উপরে। সেখানে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ যখন রাখি এখানে, সেখানে কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক দেখি, আমরা আরএসআই দেখি, বলিঞ্জার ব্যান্ড দেখি, ওপেন ইন্টারেস্ট দেখি, পাশাপাশি ইচিমোকু ক্লাউডের মতন পাওয়ারফুল ইন্ডিকেটরকেও আমরা দেখে থাকি। সাথে আমরা গ্লোবাল মার্কেট কিউজ আজকে দেখবো ইম্পর্টেন্টলি, কারণ সেখানটা এটা খুবই ইম্পর্টেন্ট আজকের ডেটে। সেখানে ব্রেন্ট ক্রুড ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল মার্কেটের যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চার্ট, মানে মেজর মেজর ইন্ডাইসেস যেগুলো রয়েছে, লাইক ডাউ জোন্স, ন্যাসড্যাক, নিকেই, কসপি, এই সমস্ত চার্টের দিকে একটু চোখ রাখি। তারপরে আমরা চলে আসি সেখান থেকে ইন্ডিয়ান মার্কেটে, সেখান থেকে ডোমেস্টিক কিউজ দেখি, ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50 কি করছে, বাকি সেক্টরদের কি পারফরমেন্স রয়েছে, এবং মেজর অ্যাকশনেবল স্টক পিক্স ফর নেক্সট উইক, এবং সেখান থেকে অপশন স্ট্র্যাটেজি অথবা ফিউচারের স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক, এবং পাশাপাশি আমরা স্পেশাল স্টক পিক ফর মিড টার্ম এবং লং টার্ম নিয়ে আলোচনা করি। ঠিক আছে, চলো তাহলে আর দেরি করবো না, আমরা সরাসরি চলে আসবো একটু আমরা ট্রেডিং ভিউর চার্টে, যেখানে আমরা প্রথমে খুলে রেখেছি ডলার ইন্ডেক্সের চার্ট। তো ডলার কি আমরা দেখতে পাচ্ছি, ইউএস ডলার যেটা রয়েছে, সেখানে কিন্তু আপাতত একটা ফলিং চ্যানেলের মধ্যে নতুন করে একটা দিশা দশা তৈরি করার চেষ্টা করছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 29শে জানুয়ারি একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি করে আমাদের এই ডলার ইন্ডেক্স। তারপরে একটা ছোট্ট আপমুভ দেয় সেখান থেকে, আবার কিন্তু আবার ফলও চলে আসে, এবং এগেন পিআরডি মানে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি করেছে। এবং গতকালের ক্যান্ডেলটা কিন্তু কাইন্ডলি কেউ নেগেটিভ ধরে চলবে না, ইট ওয়াজ এ ক্রিস্টাল ক্লিয়ার পজিটিভ ক্যান্ডেল, কারণ এখানে লেখা রয়েছে +0.030। ঠিক আছে, এটা প্লাস সাইন রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল নয়, এটা হচ্ছে একটা পজিটিভ ক্যান্ডেল। বেয়ারিশ বুলিশ ভুলে গিয়ে ওই যেটা পজিটিভ এবং নেগেটিভ এই দিকে ফোকাস করুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, মানুষ লাল এবং সবুজের ভেতর নিজেদের জীবনটাকে কয়লা করে বসেছে, ওরকম করবেন না। স্পেসিফিক যে পয়েন্ট অফ ভিউ সেটাকে নিয়ে আলোচনা করুন, সেটাকে নিয়ে লার্নিং করুন। ঠিক আছে, তাহলে পরে আপনি একটা বেটার অ্যাপ্রোচ রাখতে পারবেন মার্কেটের সাথে যখন কাজ করবেন। ঠিক আছে, তাহলে পরে চলুন আমরা চলে আসি। এটা আপাতত দেখতে পাচ্ছি আমরা ডলার ইন্ডেক্সের ডেইলি চার্ট। একটু আমরা ব্রডার ভিউ যেহেতু আলোচনা করি, সেখানে ব্রডার ভিউ দেখতে পাচ্ছি একটা মান্থলি টাইম ফ্রেমে একটা বড় ব্রেকআউট এসছে, আসার পরে একটা ছোট্ট পজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাস্ট 2-3 দিন ধরে। এরপরে কি মুভ আসবে আমরা নেক্সট ফলো আপ মান্থলি চার্ট ক্লোজ যতক্ষণ না হচ্ছে আমরা বলতে পারবো না। বাট উইকলি চার্ট দেখতে পাচ্ছি, সেখানটা কিন্তু একটা যে ফরমেশন হয়েছে, সেটা কিন্তু কাইন্ড অফ একটা এঙ্গালফিং এবং কাইন্ড অফ আমাদের ডার্ক ক্লাউড কভার ফরমেশন হয়েছে। ঠিক আছে, যেখানে ক্লোজিং ছিল 101.366, এখানে ওপেনিং ছিল 101.368, মানে একটু গ্যাপ আপ ওপেনিং ছিল, সামান্য গ্যাপ আপ ওপেনিং ছিল, এবং সেখান থেকে কিন্তু এই মার্কেটে ফল এসছে। এবং উইকলি চার্ট অনুযায়ী ইট ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, যদি ডার্ক ক্লাউড কভার সম্পর্কে কারো কোনো আইডিয়া না থাকে, তাহলে পরে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি সেটা আপনাদের ডিসক্রাইব করে দেবো যে হোয়াট ইজ ডার্ক ক্লাউড কভার। এবং বাই দা ওয়ে, আমাদের নতুন কোর্সেস আসতে চলেছে, মানে নতুন কোর্স বলতে নতুন শিডিউল চলে এসেছে আমাদের ক্লাসের। যে যারা প্রথম
জয়নিং করতে চাইছেন, সেখানে প্রাইস অ্যাকশন, প্রাইস প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম, টাইম, সেন্টিমেন্ট নিয়ে স্টক মার্কেটের A to Z লার্নিং নিতে চান, তাদের জন্য আমাদের নতুন কোর্সেস আসতে চলেছে। নতুন ব্যাচ, নতুন ডেট সবকিছু পাবলিশ করা হবে, জানানো হবে। তো তার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে সেগুলো জানতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি আমাদের ফেসবুক, ইউটিউব দুটো জায়গাতেই দেওয়া রয়েছে। বা অথবা যদি সেখানটা কেউ যদি খুঁজে না পান, কাইন্ডলি যখন ভিডিওটা দেখছেন সেখানে একটু কমেন্ট বক্সে লিখে দিন নিজের নাম্বারটা, আপনার কাছে কল চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ভিউ। দেখতে পাচ্ছি যে এখানে একটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল বা নেগেটিভ ফরমেশন এসছে। ডেইলি চার্ট দেখতে পাচ্ছি সেখানে আপাতত আবার PRD, মানে একটু কন্ট্রাডিক্টরি ভিউ এসছে। এই কন্ট্রাডিক্টরি ভিউটা কিন্তু বাজারকে একটা কনসলিডেশনে নিয়ে যেতে পারে। যদি আপ মুভ না আসে বা ডাউন মুভ না আসে, অ্যাটলিস্ট কনসলিডেশনের কিন্তু একটা রাস্তা খুলে গেছে US ডলারে। এবার পাশাপাশি সেখান থেকে একটু আমরা দেখে নেবো যে ব্রেন্ট ক্রুড যে প্রচন্ড জ্বালাতন করেছে আমাদের, মানে মার্কেটকে খারাপ করার জন্য। আমাদের তো ইন্ডিভিজুয়াল আর কি হবে, ইন্ডিভিজুয়াল লাইফ মানে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এফেক্ট পড়েছে কম বেশি। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফলিং চ্যানেলের মধ্যে মান্থলি চার্ট লাস্ট 2 মাস কিন্তু পড়েছিল, এবং এই মাসেও কিন্তু আপাতত ফলই রয়েছে এখন অব্দি, এবং সেটা RSI 60-40 ভেতরে সাইড ওয়েজ জন্য চলে এসেছে। উইকলি চার্ট যদি দেখি RSI 40 কাছে আছে, একটা বাউন্স ব্যাক কিন্তু এখান থেকে বানতা হয় যদি বলা হয়, তাহলে পরে কিন্তু অলমোস্ট $80, $85 এই লেভেলগুলো কিন্তু একটা রিটেস্ট আসতে পারে, কারণ একটা গ্যাপ ছাড়া আছে। এই গ্যাপ ছাড়া যে জায়গাটা, সেটা কিন্তু যদি আসে অবাক হওয়ার কিছু নেই। ডেলি চার্টও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা রিভার্সাল এসেছে, এবং গতকাল কিন্তু একটা যে চার্ট ফরমেশন হয়েছে পরিষ্কার, এটা কিন্তু একটা মর্নিং স্টার ফরমেশন। ছোট্ট আকারেও কিন্তু মর্নিং স্টার, যদি মর্নিং স্টার ওয়ার্ক করে তাহলে কিন্তু এই মার্কেট অলমোস্ট $75 উপরে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে পরে কিন্তু নেক্সট $80, $82 এবং $85 অব্দি যাওয়াটা এমন কিছু হাতি ঘোড়া রকেট সায়েন্স বা সেরকম কিছু নেই এখানটায়, ঠিক আছে? এবং RSI যদি দেখি এখানে 26-48 ছিল, এবং RSI ছিল এখানে 26-35। এখানে কিন্তু পরিষ্কার একটা পজিটিভ ডাইভারজেন্স ফর্মেশন হয়েছে, চোখ রাখবেন এভাবেই, ঠিক আছে? RSI সম্পর্কে জানতে হবে, প্রাইস অ্যাকশন সম্পর্কে জানতে হবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য মার্কেট, ওয়ার দ্য মার্কেট ক্যান মুভ, কোন দিকে মার্কেট যেতে পারে, আপসাইড না ডাউন সাইডে, ঠিক আছে? এই জায়গাটা বটম আউট বা টপ আউট যে ব্যাপারগুলো, সেখান থেকে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায়, প্রিএম্প্ট করা যায়। কারণ স্টক মার্কেট তো গেম অফ প্রবাবিলিটি। এটা কিন্তু কোনো রকম গেস গেস ওয়ার্কের কোনো জায়গাই নেই এখানে। গেস ওয়ার্ক যারা নিয়ে কাজ করছেন, কাইন্ডলি বেরিয়ে আসুন সেখান থেকে, লার্নিং করুন প্রপারলি, ঠিক আছে, নিজের ট্রেডিং কেরিয়ারকে ভালো করার জন্য। নেক্সট আমরা চলে আসবো এখান থেকে একটু দেখে নেবো গোল্ড সিলভারের বর্তমান চার্টের কি কন্ডিশন। যদি আমরা এখান থেকে গোল্ডের চার্ট দেখি, আমরা CNX গোল্ডটাই দেখবো। তো সেখানে যেটা US গোল্ড রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি আপাতত আমাদের মান্থলি চার্ট অনুযায়ী একটা ছোট্ট মুভ দিয়েছে, 4%-এর মুভ দিয়েছে। RSI 60 একটু নিচে এসে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। উইকলি চার্ট সেটাও কিন্তু RSI 40 কাছ থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। ডেইলি চার্ট যদি দেখি, এবং এখানে কিন্তু স্পিনিং টপ হ্যামার কম বেশি আসছে এখানে, পর পর 1 2 3 4, এখানে ইনভার্টেড হ্যামার, এখানে আপনার হ্যামার, এখানে স্পিনিং টপ, এখানে কিন্তু আবার হ্যামার। এবার তারপরে কিন্তু একটা ভালো মুভ এসেছে গতকাল। ইট ইজ আ ফ্রেশ ক্যান্ডেল, বাকিগুলো কিন্তু একটু ইনডিসিসিভনেস দেখিয়েছিল, বাট গতকালের ক্যান্ডেলটা ছিল ফ্রেশ ক্যান্ডেল, যেখানটা একটু বডির সাইজটা বড়, শ্যাডো সাইজটা একদম নেই বললেই চলে, ঠিক আছে? দিস ইজ এ গুড সাইন ফর মার্কেট রাইট নাও, সেটা গোল্ডের চার্টে। এবার যদি আমরা সিলভারের চার্ট দেখি, সেখানে মান্থলি চার্ট থেকে সিলভারের চার্ট কিন্তু এখানটা দেখতে পাচ্ছি অলমোস্ট মান্থলি RSI 40 কাছে, A60 কাছে সাপোর্ট নিয়ে একটু নিচে এসেছিল, নিয়ে আবার উপরের দিকে মুভ দেখাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি, সেটা RSI 40 সাপোর্ট। ডেইলি চার্ট যদি দেখি, সেখানটায় একটা কিন্তু ছোট ছোট ক্যান্ডেল বানিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি NRD গুলোকে কেটে দেয় এখানে $65 উপরে যদি একটা ক্লোজিং দিতে পারে, তাহলে পরে কিন্তু এতে আবার ফ্রেশ একটা নতুন মুভ আসতে পারে, এবং সেটা কিন্তু অলমোস্ট $70-75 অব্দি নিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি আসতে পারে আগামী দিন। মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি ধরি, যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটা জায়গা রয়েছে উপরের দিকে। এবার দেখে নেবো, গতকাল কিন্তু ন্যাসডাক এবং ডাও জোন্স বন্ধ ছিল, US মার্কেট গতকাল বন্ধ ছিল। এমন নয় যে ওয়ার্ল্ড কাপের জন্য, কিছু একটা কারণ ছিল, অ্যাকচুয়ালি আমি এক্সাক্ট জানি না, কিছু একটা ছুটির দিন ছিল কালকে ওদের। মান্থলি চার্ট যেটা দেখতে পাচ্ছি, সেখানটা এখন অব্দি বুলিশ ক্যান্ডেলের সাথে লাইফ টাইম হাই ক্লোজিং দিয়েছে ডাও জোন্স, এবং গত মাস অব্দিও কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স ছিল, তার আগে মাসেও নেগেটিভ ডাইভারজেন্স ছিল, বাট সেগুলোকে কিন্তু রেসপেক্ট দিচ্ছে না বাজার। মানে ডাও বলছে আমার মধ্যে আরো কিন্তু প্রচুর তেজি করার জায়গা রয়েছে, আমি কিন্তু আরো উপরে যাবো। নেক্সট উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্টে কিন্তু কোনো রকম ডাইভারজেন্সের গন্ধ টন্ধ কিছু নেই, যা ছিল সেগুলোকে মোটামুটি মিটিগেট করে দিয়েছে, দিয়ে কিন্তু এগেন ফাস্ট ফরওয়ার্ড মুভ করেছে উপরের দিকে। ডেইলি চার্ট দেখছি, সেখানটা কিন্তু বুলিশ মারুবুজুর সাথে ব্রেকআউট করেছে। দিস ইজ এ গুড ক্যান্ডেল, গুড মানে এক্সিলেন্ট ক্যান্ডেল, এবং এটা কিন্তু নেক্সট হয়তো আরো 1 2 হাজার 3 হাজার পয়েন্টের কিন্তু মুভ আসতে পারে। উপরের লেভেল কিন্তু অলমোস্ট 55,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, সেটা কিন্তু যেতে পারে, না যাওয়ার কোনো অবাক ব্যাপার নেই, কারণ 53,000 অলরেডি ডাও জোন্স রয়েছে। তো 2,000 পয়েন্ট এখান থেকে এমন কিছু ব্যাপার না, 400 4 3.5-4%-এর একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা সেখান থেকে চলে আসি ন্যাসডাকের চার্টের, ন্যাসডাকের মান্থলি চার্ট যদি দেখি, ন্যাসডাকের মান্থলি চার্ট কিন্তু ডাও এর থেকে খারাপ আপাতত, কিন্তু
গত মাসে একটা হ্যাঙ্গিং ম্যান ফর্মেশন হয়েছিল এবং সেখান থেকে ডাইভারজেন্সের এফেক্ট রয়েছে, তার এফেক্টে কিন্তু ন্যাসডাকে এ মাসেও এখন অব্দি 3%-এর ফল দেখতে পাচ্ছি। উইকলি চার্ট যদি দেখি, সেটা RSI 60-র কাছে সাপোর্ট নিয়েছিল লাস্ট উইকে, এবং এই উইকে ছোট্ট করে একটা ক্যান্ডেল বানিয়ে, খালি তাতে শ্যাডো রয়েছে, গায়ে মাংস নেই, এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে। বাট পিআরডি রয়েছে, এবং পিআরডিটা যদি বাজারকে উপরে নিয়ে যায় তাহলে পরে কিন্তু ন্যাসডাকও ভালো হয়ে যাবে ডাবের পাশাপাশি। উইকলি চার্ট, মান্থলি চার্ট কন্ট্রাডিক্টরি ভিউ, বাট ডেইলি চার্ট আমার সাইডওয়েজ, তাহলে এখান থেকে কিন্তু ইদার সাইড মুভমেন্ট আসার একটা হাই চান্সেস রয়েছে। বা একটা লং টার্ম বলতে আমাদের 15 থেকে 20 দিন, এইটুকুনিকে লং টার্ম বলছি, কারণ এখানটা তো আমরা 1 বছর 1.5 বছরের ভিউ নিচ্ছি না। তো সেখানে দাঁড়িয়ে যদি নেক্সট 15 দিন 20 দিন কনসলিডেশন যায়, অবাক হওয়ার কিছু নেই, এবং সেখান থেকে ব্রেকআউট হলেও অবাক হওয়ার কিছু নেই, ডাউন সাইড রিস্কটা একটু কম আছে আপাতত, ঠিক আছে ন্যাসডাকেও। এবার যদি সেখান থেকে S&P 500 মানে ইউএস মার্কেটের এই 500টা মেজর মেজর স্টকের চার্ট যদি দেখি, সেটা কিন্তু আপাতত সেম অ্যাজ লাইক আমাদের ন্যাসডাক। উইকলি চার্টও কিন্তু সেম অ্যাজ লাইক ন্যাসডাক, সেখানে পিআরডি রয়েছে অলমোস্ট, সেখান থেকে কিন্তু মুভ দেওয়ার চেষ্টা চলছে। আর ডেলি চার্টও 60-40-র কাছাকাছি রয়েছে। এবারে চলে আসবো ইউরোপের কিছু চার্ট দেখার জন্য। ইউরোপিয়ান মার্কেটে ইউকে স্টকস কে যদি আমরা দেখি, ইউকে স্টকসে দেখতে পাচ্ছি RSI 60-র উপরে রয়েছে মান্থলি চার্ট, যেটা গুড সাইন, এবং একটা ব্রেকআউট করার চেষ্টা চলছে। উইকলি চার্ট, সেটা RSI 60 ব্রেকআউট হয়ে গেছে এবং একটা রেঞ্জকে কেটে উপরের দিকে ক্লোজ করেছে, বাট ডাইভারজেন্স রয়েছে, মাইন্ড ইট, একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্মেশন হয়েছে এই আপনার 13 এপ্রিল থেকে লাস্ট মানে এই উইকের ক্যান্ডেল অব্দি, ঠিক আছে। আমি আর লাইন প্লট করছি না। ডেলি চার্ট যদি দেখি, সেটা RSI 60 ব্রেকআউট, সেখানে আমরা দেখলাম কি উইকলি চার্টে দেখতে পাচ্ছি একটা ডাইভারজেন্স, তাহলে পরে কি এখান থেকে সে পড়ে যাবে? হয়তো নাও পড়তে পারে, সেখানে হয়তো পজ নিয়ে 2-3 সপ্তাহ হয়তো কাটালো, ওকে, বা বেশ কয়েকদিন হয়তো কাটিয়ে দিল, টাইম পাস করলো। জার্মানি জার্মানি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, ইংল্যান্ড এখনো টিকে আছে, ওই জন্য ইউপি স্টকসটা ঠিকঠাক রয়েছে, বাট এখানে কিন্তু ওদের চার্ট ভালো পারফর্ম করেছে, বাট চার্টে নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে স্টিল নাও, ঠিক আছে। এবার সেখান থেকে ব্রেকআউট হয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি ব্রেকআউট না হয় তাহলে পরে ডাইভারজেন্সকে কিন্তু আমরা রেসপেক্ট দিয়ে চলবো। এবং উইকলি চার্টে কিন্তু একটা অসম্ভব ব্রেকআউট রয়েছে। জার্মানির ফুটবল টিম বিদায় নিয়েছে, বাট স্টক মার্কেটের যে টিমটা সেটা কিন্তু ভালো পারফর্ম করতে দেখছি। RSI 60 ব্রেকআউট উইকলি চার্টে, দিস ইজ এ ভেরি গুড সাইন ফর জার্মানি মার্কেট। ডেইলি চার্টও সেম অ্যাজ লাইক ইউকে স্টকস, ভালো মোমেন্টাম দিচ্ছে, বুলিশ বারগুলোর সাথে একটা রাউন্ডিং বটম ফরমেশন ব্রেকআউট করেছে, করে উপরের দিকে কিন্তু একটা ভি শেপ রিকভারি করে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে ফ্রান্স, এমবাপে এবং তাদের ডেম্বেলে দুজন মিলে অলমোস্ট গোটা 11টা গোল করে ফেলেছেন, দুটো প্লেয়ার মিলে। বাট সেখানে মান্থলি চার্ট উপরের দিকে মুভ দেখাচ্ছে, উইকলি চার্ট RSI 60-র কাছে জাস্ট এসে আটকে রয়েছে, ব্রেকআউট করাটা খুব জরুরি, নেক্সট উইকের দিকে নজর রাখতে হবে। ডেইলি চার্ট কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে, বাট ডাইভারজেন্স রয়েছে, একটা নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, এটা কিন্তু বাজারকে একটা পজ দিতে পারে, অথবা সেখান থেকে নিচের দিকে আনতে পারে। আর যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে ডাইভারজেন্সের আর কোনো ফাংশন রইল না, ঠিক আছে। এবারে চলে আসলো সব থেকে ইন্টারেস্টিং চার্ট, যারা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল ব্রাজিলের কাছে এই উইকেই, বাট তাদের চার্ট কিন্তু আউট পারফর্ম করেছে সারা বিশ্বকে, ঠিক আছে। সেখানে কিন্তু আউট পারফর্মটা হয়তো এখন একটু আন্ডার পারফরমেন্স বা একটা কনসলিডেশনে যেতে পারে, কারণ RSI তে কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স ফর্ম হয়ে রয়েছে টিল নাও মান্থলি চার্টে, দিস ইজ নট এ গুড সাইন। উইকলি চার্ট ঠিকঠাক আছে, 60-র উপরেই রয়েছে, কোনো খারাপ সিগন্যাল এখন অব্দি কিছু নেই। আর যদি ডেলি চার্ট দেখে 60-40 সাইড ওয়েজ হয়ে গেছে, মানে জাপানের বাজার কিন্তু একটু শান্ত হয়ে গেছে। কোরিয়ান মার্কেট যদি দেখি, কোরিয়ান মার্কেটে লাস্ট মান্থে একটা স্পিনিং টপ তৈরি হয়, এবং এখনো অব্দি যে ফরমেশনটা হ্যাঙ্গিং ম্যানও নয়, কোনো ইন্ডিসিসিভ ক্যান্ডেলও নয়, বা কোনো কনফার্মেশন ক্যান্ডেলও নয়, বাট যে ফরমেশনটা টিল নাও রয়েছে, দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার, কাইন্ড অফ ডার্ক ক্লাউড কভার লাস্ট ক্যান্ডেলের সাথে যদি আমরা ফর্ম করে দেখি, এবং কাইন্ড অফ ইভিনিং স্টার ফরমেশন প্ল্যান চলছে একটা বানানো। উইকলি চার্ট যদি দেখি, সেখানটায় একটা স্পিনিং টপ, এবং স্পিনিং টপটা কিন্তু মোটামুটি যে জোনে তৈরি হয়েছে, সেই জোনটা কিন্তু খুব একটা ভালো সংকেত আপাতত দেখাচ্ছে বলে মনে হচ্ছে না, বাট সেখান থেকে একটা পিআরডি রয়েছে, যেটা আপাতত মর্মে শুধুমাত্র এটাই একটা গুড সাইন। ডেইলি চার্ট যদি দেখি, সেটা RSI 40 থেকে ব্রেকআউট করেছে, মানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, ব্রেকআউট তো নয়, ব্রেকআউট বললে ভুল হবে, এটা তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে ওভারঅল আমাদের মার্কেটের সিচুয়েশন, গ্লোবাল ইন্ডাইসেস গুলোর ব্যাপারে। এবার আমরা চলে আসবো এখান থেকে সরাসরি আমরা লোকাল কিউজ মানে ডোমেস্টিক কিউজ দেখার জন্য। সবার প্রথম দেখবো ইউএসডি INR, যেখানে দেখতে পাচ্ছি মান্থলি চার্ট কিন্তু আবার বলছি আমি উপরের দিকে যাবো, RSI 60-র উপরে অলমোস্ট, RSI রয়েছে এখানে 81, ওভারবট জোনেই রয়েছে, বাট ওভারবট জোনেই কিন্তু হাইলি বুলিশ মোমেন্টাম দেখা যায়, যেটা অ্যাজ পার RSI। উইকলি চার্ট যদি দেখি, সেখানেও কোনো রকম খারাপ কিছু নয়, 60-র নিচে একটু গিয়েছিল, পিআরডি ছিল,
মাইন্ডেড, প্রত্যেকে শুনবেন জিনিসটা। পিআরডি ছিল লাইন, কিন্তু পুরোনো লাইন প্লট করা রয়েছে। আর নিচের দিকে আরএসআই তে যদি মার্ক করেন এখান থেকে এত অব্দি, তাহলে আরএসআই লোয়ার লো ক্লোজিং ছিল, বাট প্রাইস হায়ার হাই, হায়ার লো মানি ছিল সেখানটায়, তো সুতরাং প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে, সেটা কিন্তু কাজ করছে, ওভার করছে। ডেইলি চার্ট দেখছি আপাতত সাইড বেস, বিশেষ কিছু মুভ নেই। একটা বুলিশ মারুবুরু ছোট্ট করে এসেছিল, এইটাকে খুব বেশি ভালো মুভ বলাও যায় না। বাট এখানে কনসলিডেশন করে যদি নেক্সট যদি মুভটা দেয় $96 উপরে ক্লোজিং বেসিসে, তাহলে কিন্তু এতে বলতে পারি ইট ক্যান রিচ নিউ লেভেল, ঠিক আছে, অন দা আপ সাইড। এবং যেটা আমাদের রুপিকে উইক করবে, যাতে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিক্স, যেটা ক্রুশিয়াল প্যারামিটার ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেখানে দেখতে পাচ্ছি একটা ফলিং চ্যানেল তৈরি হয়েছে, বেশ সুন্দর, লাস্ট 4 মাস ধরে পড়ছে, পড়ুক, ভালো জিনিস, এটা ইকোনমির জন্য ভালো। উইকলি চার্ট কিন্তু 40-র কাছে এসছে, এবং 40-র কাছে যতবারই এসছে অলমোস্ট সেই সব জায়গা থেকে 1-2 সপ্তাহের ভেতর কিন্তু উপরের দিকে বাউন্স ব্যাক এসছে। তো চোখ রাখবেন, ইন্ডিয়া ভিক্স কিন্তু শান্ত হয়ে গেছে, বাজারের কিন্তু নেচার হচ্ছে একবার শান্ত হওয়া, একবার কিন্তু ভোলাটাইল হওয়া। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া ভিক্স এর যে চার্ট দেখতে পাচ্ছি, এখানে আরএসআই ছিল 31.38, এবং গতকালের আরএসআই হচ্ছে 32.64। সুতরাং পরিষ্কার কিন্তু এখানটা একটা ডাইভারজেন্স ফর্ম অন ক্লোজিং বেসিস হয়েছে গতকাল। জাস্ট প্রাইসের লাইনটাকে মার্ক করলাম আমি, আরএসআই জাস্ট দেখিয়ে দিলাম ভ্যালুগুলো 31.68, এবং এখানে হচ্ছে 32.64, পরিষ্কার ডাইভারজেন্স রয়েছে। এবার কিন্তু ইন্ডিয়া ভিক্স কিন্তু একটা মোমেন্টাম নিলেও নিতে পারে, উপরের দিকে চোখ রাখবেন, ঠিক আছে। উপরের দিকে কোথায় অলমোস্ট 13-14 এই লেভেলটা কিন্তু একবার রিটেস্ট আসতে পারে, অলমোস্ট 11.79-এর আশপাশে ক্লোজ হয়েছে গতকাল, ঠিক আছে। তো এটা হলো আমাদের ওভারঅল টপ ডাউন অ্যাপ্রোচের যে টপ ভিউটা, বা একদম আপার সারফেসের যে ভিউটা। এবার আমরা ডাউন টু দ্য আর্থ হয়ে ইন্ডিয়ান মার্কেটের বেসিক ফরমেশনটাকে দেখবো, যে তার চার্ট স্ট্রাকচারে কি ঘটে রয়েছে অ্যাকচুয়ালি। যদি আমরা এখান থেকে নিফটির চার্ট দেখি, এবং নিফটির উপর সুন্দর একটা স্ট্র্যাটেজি রয়েছে ফর নেক্সট উইক, এবং ফর দ্য নেক্সট, ফর নেক্সট এক্সপায়ারি টু নেক্সট এক্সপায়ারি, মানে লাস্ট নেক্সট দুটো এক্সপায়ারি অব্দি আমরা এই লেভেলটাকে নিয়ে কাজ করতে পারি। কিভাবে কাজ করবে, চলুন এখানে আমরা সবার প্রথমে নিফটি না দেখে আজকে আমরা ব্যাংক নিফটি থেকে শুরু করবো। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি সেখানটায় মান্থলি চার্ট খুবই সুন্দর স্টেবল জায়গায় রয়েছে। বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ডকে ব্রেকআউট করেছিল লাস্ট মান্থে, এবং সেটা কিন্তু সাস্টেন করেছে টিল নাও। আর এসআই 60 কিন্তু ক্রস করেনি, তার জন্য কিন্তু এখন অব্দি আমরা বলতে পারি না যে এতে মান্থলি চার্টে বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে। উইকলি চার্ট যদি দেখি, সেখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সমস্ত লেভেলকে ব্রেকআউট করে দাঁড়িয়ে রয়েছে। ইট মিনস ইট ক্যান গো অন দ্য আপ সাইড ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। সেই লেভেলটা অলমোস্ট 60,000-এর লেভেল কিন্তু রিচ করতে পারে যে কোনো দিন। ডেইলি চার্ট যদি দেখি, আরএসআই 60-র উপরে জাস্ট কনসোলিডেশন চলছে, একটু একটু করে বাউন্স ব্যাক আসছে, সাপোর্ট নিচ্ছে, উপরে যাচ্ছে, সাপোর্ট নিচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তো নেক্সট লেভেল অফ সাপোর্ট যেটা রয়েছে 57,000-এর লেভেলটা হচ্ছে ভালো সাপোর্টের লেভেল। যদি সেটাকে ব্রিজ করে নিচে যায়, তাহলে পরে কিন্তু এই ব্যাংক নিফটি নেক্সট সাপোর্ট নেওয়ার জন্য চলে আসবে 55,500-এর আশপাশে। তো সুতরাং চোখ রাখবেন। আর রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয়, অলমোস্ট এখানকার 58,700-800 রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে কিন্তু নেক্সট লেভেল অলমোস্ট 59,500, 60,000, এই লেভেলগুলো কিন্তু ডেইলি চার্টে অনায়াসে আমরা দেখতে পাই। এটা হলো আমাদের ব্যাংকিং সেক্টরের ঘটনা। এবার আমরা চলে আসবো একটু অটো সেক্টরে, যেটা রেট সেন্সিটিভ সেক্টর। প্রথমে এই দুটোকেই সেরে নিই আমরা, ব্যাংক এবং আমাদের অটো হচ্ছে রেট সেন্সিটিভ সেক্টর, যেখানে তেল টেলের দাম বাড়লে কমলে, ভিক্সের বাড়া কমা, বা আপনার গভর্নমেন্টের আরবিআই পলিসিতে যদি কোনো চেঞ্জেস আসে, এদের উপরে কিন্তু সব থেকে আগে ইম্প্যাক্ট করে। মান্থলি চার্ট দেখতে পাচ্ছি আরএসআই জাস্ট 60-র দোরগোড়া এসে দাঁড়িয়ে রয়েছে, ক্লোজ তো করেনি, যতক্ষণ ক্লোজ না করছে আমরা ফাইনাল বলতে পারবো না যে সেই ব্রেকআউট হয়ে গেল। তো 60 যখন ব্রেকআউট হয়নি, সেখানে আমরা উইকলি চার্টও দেখতে পাচ্ছি, আবার কিন্তু এখানটা সাইডওয়েজ কনসোলিডেশন মুভ, কিন্তু একটা লং ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। 6 এপ্রিলে যে বড় মুভটা আসে অলমোস্ট 10.5%, তারপরে কিন্তু 1, 2, 3, 3, 6, 3, 9, 3, 12 সপ্তাহ ধরে কিন্তু কনসোলিডেশন চলছে, মানে অলমোস্ট কিন্তু 2.5 মাস হয়ে গেল কনসোলিডেশনের ফেজটা। এই 2.5 মাসটা যদি এখান থেকে ব্রেকআউট আসে, একটা লং ব্রেকআউট কিন্তু সুইং হাইকেও কেটে দিতে পারে, যেটা 29,000-এর লেভেল রয়েছে। সেটা কিন্তু কাটাটা এমন কিছু অসম্ভব কিছু নয় এর কাছে। ডেলি চার্ট যদি দেখি, ডেলি চার্ট আপাতত কনসোলিডেশন 16 ওপরে নেই, ঠিক আছে, 16 নিচে রয়েছে আপাতত, সাইড বেস। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, যেখানে মান্থলি চার্ট দেখতে পাচ্ছি আমরা কিছুটা ব্যাংক নিফটির মতনই চার্ট, সেম অ্যাজ লাইক ব্যাংক নিফটি উইকলি চার্ট। সেখানে কিন্তু একটা আপসাইডের ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, সমস্ত লেভেল ব্রেকআউট করে উপরে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি, সেখানে একটা ছোট্ট ডাইভারজেন্স রয়েছে, ঠিক আছে, ডাইভারজেন্স রয়েছে, সেটা মার্কেটকে হয়তো পজ দিতে পারে, অথবা এখান থেকে ব্রেকআউট আসতে পারে, বা যদি ভালো সাপোর্ট ধরি, সেটা আমাদের 26,200 বা 300 এই লেভেলটা ভালো সাপোর্ট হচ্ছে। যদি সেটাকে ব্রিজ করে, তার নিচে 25,900, তার নিচে কিন্তু অলমোস্ট আমাদের রাস্তা খুলে যাবে। অলমোস্ট ভালো সাপোর্ট যদি বলি এখানটায়, সেটা হচ্ছে আমাদের কাছে 25,000। এই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর
বর্তমান পরিস্থিতি। যদি ইনফ্রাতে চলে আসে, এবারে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মান্থলি চার্ট যদি দেখি, সে 60-র কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, একটা কনসলিডেশন চলছে এখানে, ছোট ছোট ফ্ল্যাগ, ছোট ছোট প্যাটার্ন বানিয়ে। উইকলি চার্ট যদি দেখি 60-40 সাইড ওয়েজ, মানে কিছু একটা করতে চাইছে, হয় বড় ব্রেকআউট করবে, না হলে সেখান থেকে কনসলিডেশনই থাকবে। ব্রেকডাউন চট করে কিন্তু আসা এখন সেভাবে পসিবল কিছু দেখতে পাচ্ছি না, কারণ যুদ্ধ কিন্তু থেমে গেছে মোটামুটি। এই যুদ্ধ হয়তো এভাবেই টুকটাক মাঝে মধ্যে কুচকাওয়াজ চলবে, এর মানে এই নয় যে এখান থেকে আবার বড় কিছু লেগে যাবে, ঠিক আছে। ডেইলি চার্ট সেটাও কনসলিডেশনে রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি আইটি, সব থেকে বাজারের খারাপ সেক্টর, সব থেকে খারাপ। বহু বছর পরে এরকম চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি আইটিতে। আইটি চার্টে দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 30-এর নিচে, 40-র নিচে আরএসআই চলে গেছে, এবং সেটা ক্লোজিং রয়েছে একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের পরে, কিন্তু একটা ছোট্ট ব্রেকডাউন এসছে। এবং এই মাসে কিন্তু এখন অব্দি অলমোস্ট 4%-এর বেশি মুভ দিয়েছে লাস্ট দুদিনে, কিন্তু সেই মুভটা লাস্ট দুদিনের মুভ। এবং তাকে কিন্তু এই লেভেলটা অ্যাটলিস্ট হোল্ড করে থাকতে হবে, যে লেভেলটা হচ্ছে প্রিভিয়াস সুইং লো, অলমোস্ট 26,200। এই লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাকে যদি ব্রিজ করে ক্লোজ করে গেল আইটি, তাহলে পরে কিন্তু আইটি খুব খারাপ হয়ে যাবে। নেক্সট সাপোর্ট কিন্তু আশপাশে কিছু নেই, সেই সাপোর্ট কিন্তু দাঁড়াচ্ছে 16,000। 16,000 যদি নাও আসে, আমি যদি ভালো করে ধরি, সেখানে 24,000 কিন্তু তখন ব্রিজ করতে বাধ্য। ওকে, মান্থলি চার্ট, উইকলি চার্ট একটু দেখে নেবো। উইকলি চার্টে কিন্তু একটা ফলিং চ্যানেলের মধ্যে রয়েছে, বাট গুড সাইন হচ্ছে এখানে একটা আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স রয়েছে, যার এফেক্ট লাস্ট উইকে দেখেছিলাম, একটা হ্যামার ফরমেশন হয়েছে। এবং তার আগের উইকে একটা ইনভার্টেড, এই আমাদের ডোজি, ফোর প্রাইস ডোজি, তার আগে কিন্তু একটা স্পিনিং টপ, তার আগে একটা স্পিনিং টপ, এই কিন্তু তার চার্ট স্ট্রাকচার চলছে, ছোট ছোট চার্ট বানাচ্ছে, মানে ছোট ছোট ক্যান্ডেলের সাথে চলছে। তো সেখানে কিন্তু বড় ফল নেই। লাস্ট বড় ফল যেটা এসেছিল এপ্রিল 20 তারিখ, যেটা ছিল উইকলি ক্লোজিং, তো সেই উইকে কিন্তু এখানটা দেখতে পাচ্ছি একটা ফল ছিল বড়, তার মাঝখানে কিন্তু বিশেষ কোনো ফল, বড় ফল আপাতত নেই। তারপরে যেটা এসেছিল সেটা ছিল অলমোস্ট 5%। এটা কিন্তু অনেক বড় ফল ছিল, 10%, ডাবল, এর থেকে ডাবল কিন্তু। বাট এখন কিন্তু একটু রিকভারির চেষ্টা চলছে। ডেলি চার্ট যদি দেখি, সেটাও কিন্তু মোটামুটি আপাতত সেন্টার ব্যান্ডের রেজিস্ট্যান্সের কাছে রয়েছে। সেন্টার ব্যান্ডকে যদি কেটে ওপরের দিকে চলে যায়, অলমোস্ট লেভেলটা হচ্ছে আপনার 27,800-র উপরে যদি ক্লোজ করতে পারে, 800 বা 900-র উপরে, মানে আমি রাউন্ড ফিগার ধরছি, 28,000-এর উপর একটা ক্লোজিং লাগবে আইটিতে, তাহলে পরে কিন্তু নেক্সট মুভ অলমোস্ট আমাদের 29,000, তারপরে কিন্তু এই সুইং হাই গুলো 31,000, 32,000 এগুলো রিটেস্ট আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এফএমসিজি সেক্টর, খুব ভালো পারফর্ম করছে বেশ কিছু স্টক এফএমসিজির, তো সেখানে আরএসআই 40-র আশপাশে রয়েছে। উইকলি 60-40 সাইড ওয়াইজ, ডেইলি 60-র কাছে ব্রেকআউট করার নেসলে, আইটিসি এরা কিন্তু মোটামুটি নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। বাট ম্যারিকো চারটা গতকাল একটু খারাপ হয়ে গেছিল। এবার চলে আসবো মেটাল, দারুণ আউটপারফর্ম করেছিল মার্কেটকে, বাট সেখান থেকে নেগেটিভ ডাইভারজেন্স একটাই ইম্প্যাক্ট ছিল। এখানে আরএসআই ছিল তার ক্লোজিং বেসিসে 73-36, এখানে আরএসআই হচ্ছে আপনার 71-99, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স ছিল মে মাস অব্দি। এবং তারপরে কিন্তু জুন মাসে একটা ফল আসে অলমোস্ট 7%, এবং এখনো কিন্তু সেখানটায় ফলের জায়গা রয়েছে, এবং সেই লেভেলটা কিন্তু অলমোস্ট সেখানে 11,500, 11,700, এই লেভেলটা কিন্তু একবার রিটেস্ট এলেও আসতে পারে। তো সুতরাং এখন কশিয়াসলি কিন্তু মেটালের সাথে কাজ করবেন। উইকলি চার্ট একটা গুড সাইন রয়েছে, সেটা কিন্তু অলমোস্ট বলিঞ্জার ব্যান্ডের কাছে রয়েছে, সাপোর্ট নিতে পারে এখানটায়। কারণ লাস্ট টাইমে আমরা দেখেছিলাম এইসব জায়গা থেকে কিন্তু সেন্টার ব্যান্ড থেকে বারবার সাপোর্ট নিয়েছে। যদি সেন্টার ব্যান্ড ব্রেকডাউন হয়, তাহলে পরে কিন্তু লোয়ার ব্যান্ড অনিবার্য, তাহলে কিন্তু 11,000 লেভেল রিটেস্ট হওয়া এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার হবে না। তাতে আরএসআই কিন্তু 40-র কাছে হয়তো চলে আসবে। ডেইলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু অলমোস্ট 40-র আশপাশেই ঘোরাঘুরি করছে। তো বাউন্স ব্যাক আসতে গেলে কিন্তু তাতে অলমোস্ট এই 13,100, 13,200 লেভেলকে ব্রেকআউট করে ক্লোজ করতে হবে, তাহলে কিন্তু এতে ফ্রেশ মুভ আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের জন্য ফার্মা, ভালো পারফর্ম করেছে ফার্মাও। তো ফার্মাতে যে মান্থলি চার্ট দেখতে পাচ্ছি, এ কিন্তু কোনো ডাইভারজেন্সের ধার ধারছে না, সে কিন্তু উপরে যাচ্ছে। উইকলি চার্টও কিন্তু দারুণ বুলিশ মুভ দিচ্ছে, অলমোস্ট আরএসআই 75-এর কাছে, আরো জায়গা রয়েছে উপরে। ডেইলি চার্ট যদি দেখি, সেটাও কিন্তু বড় মুভ দিচ্ছে, বাট এখানটা একটু পুল অফ হওয়ার দরকার, একটা কনসোলিডেশন দরকার, বা ছোট্ট একটা পুল ব্যাক নিচের দিকে আসা উচিত, তাহলে পরে কিন্তু এটা আবার ফ্রেশ স্টেজের জন্য রেডি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেখানে মান্থলি চার্ট দেখতে পাচ্ছি, সে কিন্তু 60-40 সাইড ওয়াইজ, উইকলি চার্ট 60-40 সাইড ওয়াইজ, ডেইলি চার্ট 60-40 সাইড ওয়াইজ, বিশেষ কিছু নেই। বিআলটি ফ্রেশ মুভ এই বিআলটি তে আসছে। মান্থলি চার্ট দেখুন, সেন্টার ব্যান্ড ব্রেকআউট হচ্ছে অনেক দিন পরে, লাস্ট টাইম ব্রেকআউট করেছিল বাট ফেল হয়েছিল, সেটা ছিল জুন মাস 2025, মানে আজ থেকে পাক্কা 1 বছর আগে, ঠিক আছে। 1 বছর আগে ব্রেকআউট করে, বাট ফেল হয় সেই ব্রেকআউটটা। এবার যদি সেটাকে ব্রেকআউট করতে পারে, দেন ইট ক্যান রিচ অলমোস্ট 1,000 লেভেল, ঠিক আছে।
এখন চলছে 890, মানে এখনো এখান থেকে 110 পয়েন্ট। উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্টে কিন্তু RSI 60 ব্রেকআউট রয়েছে। দিস ইজ এ গুড সাইন, এবং বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে চলে গেছে সেটা। ডেইলি চার্ট যদি দেখি, একটু ওভারবট হয়ে গেছে, একটু কুল অফ হওয়া দরকার। রিয়ালটিকেও একটু কুল অফ হওয়া দরকার, মানে ডিএলএ, ওবেরয়, লোধা এরা কিন্তু দারুণ মোমেন্টাম দিচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে মিড ক্যাপ। মিড ক্যাপ সিলেক্টে যদি আসি, মান্থলি চার্ট 60-র ওপরে গুড সাইন, বাট ডাইভারজেন্স রয়েছে। উইকলি চার্ট 60-র ওপরে, ডেইলি চার্ট 60-40। স্মল ক্যাপ, স্মল ক্যাপের মান্থলি চার্ট যদি দেখি 60-র উপরে, বাট ডাইভারজেন্স রয়েছে, চোখ রাখতে হবে তার জন্য চার্টের দিকে। উইকলি চার্ট 60-র উপরে, ডেইলি চার্ট 60-40 সাইড ওয়াইজ। নেক্সট হচ্ছে আমাদের কাছে ডিফেন্স সেক্টর। RSI 60-র উপরে গুড সাইন, অনেকদিন পরে ব্রেকআউট করে সাস্টেন করছে। উইকলি চার্ট কিন্তু একটা ডাইভারজেন্স, চোখ রাখতে হবে তার জন্য। এটা কিন্তু একটা পজ দিতে পারে বা একটা পুল ব্যাক নিচের দিকে আসতে পারে। ডেইলি চার্ট 60-র উপরে, ঠিক আছে, খারাপ কিছু নেই। উইকলি চার্টটা একটু গন্ডগোল রয়েছে। অয়েল অ্যান্ড গ্যাস মান্থলি চার্ট 60-40, উইকলি চার্ট 60-40, ডেইলি চার্ট 60-40 এবং অ্যারাউন্ড 40-র আশপাশে, মানে খুব একটা বুলিশ নেই। তেজির কিন্তু আপাতত অয়েল অ্যান্ড গ্যাসের জায়গা কম রয়েছে। তাহলে পরে এই তো হয়ে গেল আমাদের সেক্টর স্পেসিফিক ভিউ। এবার নিফটিটা কিন্তু বাকি রইলো। নিফটিটা কিন্তু সবার শেষে আলোচনা করবো আজকে আমি, ঠিক আছে। সবার প্রথম আমরা মিড টার্ম বা লং টার্ম পিক্স হিসাবে নিয়ে এসেছি আজকে। অলমোস্ট 1 2 3 4 চারটে স্টক নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। তার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেভেল গুলো যে বায়াসের সাথে আলোচনা হয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখবেন। এখানে সম্পূর্ণ কিন্তু ফিবোনাচি কে ইউজ করা হয়েছে, ইচিমোকো ক্লাউড কে ইউজ করা হয়েছে এবং RSI কে ইউজ করা হয়েছে। তিনটে বায়াসকে একসাথে নিয়ে আমরা এগোচ্ছি যে মার্কেট যদি মোমেন্টাম দেয় এখান থেকে তাহলে কত দূর যাবে। স্টকটির নাম হচ্ছে LTF, L&T ফাইন্যান্স, লার্সেন অ্যান্ড টুব্রো ফাইন্যান্স কোম্পানি। তো তাতে দেখতে পাচ্ছি অনেক দিন পরে কিন্তু একটা RSI 60 ব্রেকআউট হচ্ছে। 60 ব্রেকআউটটা কিন্তু অলমোস্ট 9%-এর উপরে ব্রেকআউট করেছে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট সুইং হাই থেকে রিসেন্ট সুইং লো যেটা রয়েছে সেটা যদি আমরা মার্ক করি, লাইফ টাইম হাই থেকে রিসেন্ট সুইং লো যেটা ছিল আমাদের মার্চ মাসে 2026 সালেই, সেখানে কিন্তু টপ টু বটম যদি আমরা একটা অ্যাপ্রোচ রাখি, একটা ভিউ নিয়ে, ওপরে যদি আমরা 1, নিচে যদি 0 রাখি, তাহলে নেক্সট ব্রেকআউট যদি 1 কে ব্রেকআউট করে 328-85 অলমোস্ট ভ্যালুটা হচ্ছে, এখানে ভ্যালু দাঁড়াচ্ছে, এক্স্যাক্টলি ভ্যালুটা হচ্ছে 329-35। যদি এর উপরে ব্রেকআউট করে ক্লোজিং করে নেক্সট উইকে, তাহলে পরে কিন্তু তার নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 351-365 দাঁড়াচ্ছে, যেটা ফিবোনাচির এক্সটেনশন লেভেল 1.272 এবং 1.414। আমি 161%-এ যাচ্ছি না, অত দূরটা পরে রয়েছে। 386 হচ্ছে নেক্সট লেভেল, আমরা এই দুটোকে আপাতত চোখের সামনে রাখছি। তাতে আপনার যে স্টপ লসের লেভেল থাকছে সেটা হচ্ছে 308। মার্কেট ক্লোজ করেছে 327, মানে 20 টাকার রিস্ক আপনি যদি নেন এখান থেকে, যেখানে দাঁড়িয়ে রয়েছে মার্কেট, তাহলে পরে কিন্তু সেখান থেকে আপনার হাতে রয়েছে সেখান থেকে অলমোস্ট আপনার 23-24 টাকা উপরের দিকে, এই হ্যাঁ 23-24 টাকা উপরের দিকে। এবং ফার্স্ট লেভেল অফ রেজিস্ট্যান্স এবং সেকেন্ড লেভেল অফ রেজিস্ট্যান্স যদি ধরি, সেখান থেকে 40 টাকার কিন্তু নেক্সট লেভেল অফ টার্গেট থাকছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ভিউ, এটা LTF এর উপরে। এবং তাতে যদি RSI 60 ব্রেকডাউন হয়ে ক্লোজ করে উইকলি, প্লিজ এক্সিট ইউর পজিশন, এবং এই স্টপ লসটাকে মাথায় রাখবেন অন ক্লোজিং বেসিস। ক্লোজিং বেসিস কিন্তু এই লেভেল গুলো আমরা বলে থাকি, এখানটা কিন্তু ক্লোজ যতক্ষণ না করছে, একটা শ্যাডো বানালো, আপনি স্টপ লস হিট হয়ে গেল, এক্সিট করলেন, দ্যাট ইজ রং, ঠিক আছে, অন ক্লোজিং বেসিস। উইকলি চার্টে কিন্তু সেটা কোনো ডেইলি চার্ট, আওয়ারলি চার্ট নয়, আপনাকে উইকলি টু উইকলি সেটা মেজার করে চলতে হবে, যার জন্য আমরা চার্টটাকে সই করেছি উইকলি চার্ট অনুযায়ী। এবারে চলে এসেছি যে স্টকটা, সেটা একটা হেলথ কেয়ার স্টক, তার নাম হচ্ছে ম্যাক্স হেলথ হেলথ কেয়ার, এবং তারা হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছে। সেখানে যদি আমরা ফিবোনাচি লাগিয়ে টপ টু বটম প্লট করি, তাতে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সে কিন্তু 61% যে এক্সটেনশন ফিবোনাচি, ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। যদি এটা ব্রেকআউট করে, তাহলে পরে কিন্তু 1195, 1220 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তাতে আমাদের স্টপ লস থাকছে 4-1, 1111, ঠিক আছে। কারণ কি, RSI 60 ব্রেকআউট এবং 61% গোল্ডেন রেশিওর কাছে মার্কেট চলে গেছে, তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে আমাদের কিন্তু 786%, ঠিক আছে। এবং তার উপরে একটা ছোট্ট যে হার্ডেল রয়েছে, ক্যান্ডেলের হাই, রিসেন্ট সুইং হাই যেটা রয়েছে 27 অক্টোবর 2025 সাল, সেই হাইটাকে যদি ধরে চলি, পরপর আমরা যে এই লেভেলগুলো আমাদের নেক্সট হার্ডেল রয়েছে, এবং যদি সেখান থেকে 1220 যদি ব্রেকআউট হয়, তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু আরো উপরের দিকে বাজারকে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের মার্কেটকে ভালো করে ফোকাস করে দেখতে হবে। যদি সেখান থেকে উপরে যায়, ওয়ানের লেভেল হচ্ছে অলমোস্ট 1317, তার উপরে আমাদের লেভেল হচ্ছে পরপর এক্সটেনশন, সেখান থেকে 1400, 1400, 1500, এই সমস্ত লেভেলগুলো পরপর আসছে। নেক্সট হচ্ছে আমাদের একটি, আমাদের দেশের ভারতবর্ষের একটা জাইন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যার নাম হচ্ছে সান ফার্মা। সান ফার্মাতে যদি আমরা মনে করি যে একটা ব্রেকআউট এসেছে, কি ব্রেকআউটকে আমরা কিভাবে জাস্টিফাই করব,
ব্রেকআউট জাস্টিফাই করবো শুধুমাত্র ফিবোনাচি দিয়ে, কারণ যেখানে আমাদের টপ ছিল সেখান থেকে রিসেন্ট যে সুইং বটম যদি আমরা মার্ক করি, এই হাইটা ছিল আমাদের অলমোস্ট 2024 সাল, আর আজকে চলছে 26 সাল। 2 বছর পরে কিন্তু এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে বা এই লেভেলের কাছে যায়, অবাক হওয়ার কিছু নেই। তার কারণ তাতে আমরা দেখতে পাচ্ছি 61%, 78% সমস্ত রেজিস্ট্যান্স কে ব্রেকআউট করে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং RSI 60 ব্রেকআউট করেছে। এবং সেখানটা বেস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে, আমরা এন্ট্রিটা এখানটা কিন্তু যদি করতে চাই তো অলমোস্ট 1900-র আশপাশে কিন্তু মার্কেট চলছে। সাপোর্ট হচ্ছে 1830, মানে আপনার কাছে কিন্তু 70 টাকার রিস্ক থাকছে, কোয়ান্টিটি সেই বুঝে নেবেন। আর উপরের দিকে আপনার নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 1960, মানে 1:1 এর কাছাকাছি আমাদের টার্গেট থাকছে অলমোস্ট। এবং তার উপরে যে লেভেলটা থাকছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে অলমোস্ট 2070, সরি 2070, মানে যেখানে মার্কেট পড়েছে সেখান থেকে 170 পয়েন্ট উপরে। তাহলে পরে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও অলমোস্ট কিন্তু 1:2, 2.5 কিন্তু পরপর আমাদের দুটো লেভেল থাকছে। ফর সান ফার্মা RSI যদি 60 ব্রেকডাউন হয়ে ক্লোজ করে, এক্সিট ইউর পজিশন, কোনো রকম ছেড়খানি হবে না আর এখানে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য প্রেস্টিজ এস্টেট, এটিও একটি কিন্তু আপনার আমাদের রিয়েলটি গোছের কোম্পানি। তো সেখানে দেখতে পাচ্ছি এতেও কিন্তু RSI তে 60 ব্রেকআউট এই উইকেই এসছে, লাস্ট উইকে আসেনি, এই উইকে এসছে, এবং সেটাও কিন্তু অলমোস্ট 7%-এর বেশি মুভ দিয়েছে। তাতে আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে 1613, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 1800, এবং তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 1910। কারণটা কি, আমরা সুইং হাই টু সুইং লো যদি মার্ক করে দেখি এখানে ফিবোনাচিতে, তাতে পরে কিন্তু আমাদের যে লেভেল অফ রেজিস্ট্যান্স গুলো থাকছে বা সাপোর্ট থাকছে, তাতে আমাদের সাপোর্ট হচ্ছে 50% যে ফল এসেছিল সেখান থেকে আমাদের ফিবোনাচিতে। তো সেই ফিবোনাচির যে রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট অনুযায়ী তাতে লেভেল হচ্ছে 1613, এবং তার উপরে যে রেজিস্ট্যান্স থাকছে, বাধা থাকছে, এগুলো রিসেন্ট সুইং হাই যেটা রয়েছে সেটা 1800, এবং তার উপরে যে লেভেলটা থাকছে সেটা অলমোস্ট আমাদের 61%, 78% যে এক্সটেনশন, সেটা 1910-এর আশপাশে আসছে। এই হচ্ছে আমাদের চারটে ওয়েলথ ক্রিয়েশন পেক ফর নেক্সট সুইং এর জন্য। এবার আমাদের জন্য তিনটে ট্রেডিং বেটের তিনটে স্টক চলে এসেছে আজকে। প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে ফেডারেল ব্যাংক, যেখানে আমরা একটা লং এর জন্য আলোচনা করতে পারি এখানটায়, কারণ এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফর্মেশন হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ইচিমোকো ক্লাউডের কিন্তু কনভার্সন লাইনের সাথে এটাকে সাপোর্ট নিয়ে নিয়ে যাচ্ছে। তাতে বেস্ট এন্ট্রি পয়েন্ট হবে আপনার 324, এবং স্টপ লস বা সাপোর্ট লেভেল হচ্ছে 318, এবং 351 হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স, যেটা কিন্তু ফিবোনাচির একটা এক্সটেনশন। আমরা এক্সটেনশনকে এখানে ইউজ করে বলতে পারছি যে 351 ক্যান বি রিচ অন দ্য আপসাইড। আর নিচের দিকে আমার ডাউন সাইড রিস্ক থাকছে অনলি 6 রুপিস, কারণ আমরা এন্ট্রির কথা বলছি এখানটা 324 হচ্ছে বেস্ট এন্ট্রি। 327-এ মার্কেট ক্লোজ করেছে, একটু নিচে আসতে দিন, পুল অফ হতে দিন, দ্যাট উইল বি দ্য বেস্ট চয়েস, ঠিক আছে। এবং RSI তে সেখানে দেখতে পাচ্ছি পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে অন ডেইলি চার্ট। তাতে যদি কেউ ক্যাশ পজিশন নিয়ে কাজ করেন, চয়েস ইজ ইয়োর্স, বাই সেল হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই। এবং এখানেও কিন্তু আমরা ফিউচার নিয়ে যদি কাজ করি, সেখানেও কোনো রেকমেন্ডেশন, আমি শুধু রিস্কটা দেখিয়ে দিই সেখানটায়। কারণ রিস্কটাকে মিটিগেট করার জন্য বা কমানোর জন্য কিন্তু আপনাকে সেখানে 330-র একটা পুট নিয়ে যাওয়া উচিত লং করে, এবং সেখানটায় আপনাকে ফিউচার একটা লং করতে হলে সেখানটা কিন্তু মার্জিন অনেক বেশি লাগে। তো সেই মার্জিনটাকে কমাতে গেলে আপনার অলমোস্ট 36,000, 37,000 টাকা মার্জিন লাগছে, আর সাথে আপনার নেট নেট যে ম্যাক্সিমাম লস থাকছে সেটা হচ্ছে 20,000 প্লাস, মানে 21,000 টাকা লস। যদি নেকেট ফিউচার করেন তাহলে পরে কিন্তু অনেক লস হতে পারে, সুতরাং আমি লসটাকে মিটিগেট করে বলছি। যদি আপনার লস মিটিগেট করতে যান তাহলে 318, যদি আপনার স্টপ লস হয় তাহলে আপনার ম্যাক্সিমাম লস হতে পারে এখান থেকে অলমোস্ট 10,000-এর আশপাশে, মানে 11,000 আমি রাউন্ড ফিগারে ধরে চলছি। তো 11,000 টাকা লস যদি নিতে পারেন, দেন গো ফর নেক্সট লেভেল অফ টার্গেট। আমি অলরেডি টার্গেটের বা রেজিস্ট্যান্সের কথা বলে দিয়েছি। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য HDFC ব্যাংক, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেল দিলেও আসতে পারে এখান থেকে, কিন্তু একটু ওপরে গিয়ে 811 হচ্ছে বেস্ট এন্ট্রির জায়গা। কারণ কি, এখানে নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে পরিষ্কার ভাবে কিন্তু, এবং এই নেগেটিভ ডাইভারজেন্স কিন্তু নেক্সট লেভেল অফ সাপোর্ট যেটা রয়েছে আমাদের এই বুলিশ যে ইঙ্গালফিং ক্যান্ডেল ছিল, এই বুলিশ ইঙ্গালফিং এর লো যেটা থাকছে 772 টাকা 65, আমরা বলছি 775 এলে বুক করে নেওয়া উচিত। ওপরে আমাদের স্টপ লস থাকছে 820, যেটা আমাদের কাছে রিসেন্ট রেজিস্ট্যান্স, এবং এই সুইং রেজিস্ট্যান্স এর কাছে গেলে বাজারকে অ্যাটলিস্ট একবার ধাক্কা খেতে হবে, কিন্তু অত দূর যাবে কিনা যায় না, বাট এন্ট্রি তার আগে আমাদের একটু করে নেওয়াটা ভালো। 811, তাতে যদি আপনারা শর্ট করতে চান, ইটস নট পসিবল ফর ইউ, অনলি ফিউচার ক্যান বি অ্যাভেলেবেল। ফিউচারে যদি আমরা সেখানে দাঁড়িয়ে যদি HDFC ব্যাংকে শর্ট করি, HDFC ব্যাংকে যদি আমরা শর্ট করি, সেখানটা আমাদের মার্জিন লাগছে অলমোস্ট অলমোস্ট 91,000 মার্জিন লাগছে, আনলিমিটেড প্রফিট আনলিমিটেড লস। আমরা ওই ওই ধরনের সিস্টেমে বিশ্বাসী নই, তার জন্য আমরা একটা কল অপশনকে বলবো যে বাই করে নিয়ে যান, তাহলে আপনার সেফটি থাকবে, সিকিউরিটি থাকবে। সেটা 805-এর কল অপশনকে অ্যাট প্রেজেন্ট সিনারিও, তাতে আপনার যদি 820 অব্দিও যায় বাজার, তাহলে আপনার কিন্তু 4,000 টাকা ম্যাক্স লস হচ্ছে। আর যদি নিচে 370 অব্দি আর 770 আসেন, অলমোস্ট কিন্তু সেখান থেকে 1:3
3 কিন্তু টার্গেট এবং 1:3.5 এরকম কিন্তু একটা লেভেল আপ আপনি টার্গেট মিট করতে পারবেন। লাস্ট স্টক যেটা আমাদের জন্য বিএমএম, বিশাল মেগা মার্ট লিমিটেড। তো এই কোম্পানিটিতে দেখতে পাচ্ছি আমরা যে রিসেন্টলি আইপিও আসা কোম্পানি, 1-1.5 বছর আগে আইপিও এসেছিল। তো সেখান থেকে স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি একটা সেলিং ইনিশিয়েশন আসতে পারে, কারণ সেখানে কিন্তু আরএসআই 60-র আশপাশে গেছে, গিয়ে কিন্তু সেখানটায় আপাতত রিজেকশন এসছে এবং সেই রিজেকশনটা কিন্তু বাজারকে নিয়ে যেতে পারে নিচে অলমোস্ট, সেটা কিন্তু অলমোস্ট 115 এবং উপরে আমাদের হার্ডেল রয়েছে 125। বাট বেস্ট এন্ট্রি হচ্ছে 121-150-এর আশপাশে গেলে হচ্ছে বেস্ট এন্ট্রি এই বিএমএম এ। এবং এটা কিন্তু কোনোভাবেই ক্যাশে অ্যাভেলেবেল নয়, মানে ক্যাশ মার্কেটে আপনি কাজ করতে পারবেন না, যেহেতু শর্ট করতে বলা হচ্ছে, সেই শর্টটা কিন্তু আপনাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে যাওয়া সম্ভব না। শুধুমাত্র ফিউচার অ্যাভেলেবেল, এবং ফিউচারে যদি কেউ কাজ করতে চান সেটা হচ্ছে শর্ট করা হচ্ছে বেস্ট অপরচুনিটি। কারণ সেখানে আমরা 321 টাকা 50-এর বলছি আমরা সেখানটায় শর্ট করতে, তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে 125 টাকা। 125 গেলে আপনার ম্যাক্সিমাম লস হতে পারে 7,500-8,000 টাকার কাছাকাছি উইথ ব্রোকারেজ এবং অল দ্য চার্জেস। এবং সেখানে যদি 115 অব্দি আসে ইউ ক্যান গেট এ রিসেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টক স্পেসিফিক ভিউ, আমাদের ফিউচারের স্ট্র্যাটেজি ছিল। এবং আজকে নিফটি নিয়ে যে আলোচনা আছে, নিফটিটা নিয়ে আমি একটু আলোচনা করব, সময় নিয়ে বলেছি, কারণ নিফটিতে ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। সেখানে যদি আমরা মান্থলি চার্ট দেখি, এখানটায় মান্থলি চার্টে আপাতত দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির থেকে একটু আন্ডার পারফর্ম করছে, মানে ব্যাংক নিফটিকে আন্ডার পারফর্ম করছে অ্যাকচুয়ালি ব্যাংক নিফটিকে আউট পারফর্ম করে যাচ্ছে বলে আমরা বলছি আন্ডার পারফর্ম করছে ওভারঅল মার্কেটে। খুব একটা ভালো সাইন দেখতে পাচ্ছি না, কারণ মান্থলি চার্ট আপাতত বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ডে কিন্তু গিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে, আরএসআই 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেখানটায়, সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংককে ব্রেকআউট করে ক্লোজ করেছে ফার্স্ট টাইম এবার। কতদিন পরে করেছে সেই ঘটনাটা, এগুলো ছিল ব্রেকডাউনের সময়কার পরিস্থিতি। তার আগে সাস্টেন করেছিল 29শে ডিসেম্বর 2025 সাল, এবং তার আগে লাস্ট ব্রেকআউট করেছিল এই 40 নিচে, এই সেন্ট্রাল ব্যাংকের নিচে এসে, সেটা ছিল অলমোস্ট অক্টোবর 2025। বহুদিন পরে কে দেখতে পাচ্ছি একটি নতুন গ্রুপে নিফটিকে। মান্থলি চার্ট দেখলাম অলরেডি রেজিস্ট্যান্সে, উইকলি চার্ট ব্রেকআউট, আর ডেইলি চার্টটা হচ্ছে একটুখানি ক্রিটিক্যাল। ডেইলি চার্টে কিন্তু একটা বুলিশ প্রেশারও রয়েছে, বেরিশ প্রেশারও রয়েছে, এবং তার উপর বেস করে মার্কেট কিন্তু আপাতত যে ফরমেশনটা করেছে, দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে। তো আমরা শর্ট টাইম ফ্রেমের ভিউ অনুযায়ী যদি দেখি, তাতে আমাদের নিফটি বলছে নেগেটিভ ডাইভারজেন্সে রয়েছে, এবং সেটা কিন্তু আরএসআই 60-র উপরে গিয়ে এবং সেখান থেকে একটা কিন্তু সাইডওয়েজ মার্কেট আসতে পারে, অথবা কিন্তু সেখান থেকে একটা ফল আসতে পারে। তাতে আমাদের আপসাইডের যে রিস্ক থাকছে, এই সুইং হাইটাকে যদি আমরা রিস্ক ধরে চলি, যেটা হচ্ছে আমাদের আপসাইডের লিমিট, সেটা 24,482। আমরা রাউন্ড ফিগারে 24,480 ধরে চলছি, এটা আমাদের রেজিস্ট্যান্স। নিচের দিকে সাপোর্ট 24,090, এবং তার নিচে হচ্ছে 23,890 হচ্ছে আমাদের কাছে ভালো সাপোর্ট। বাজার হয়তো এই নিচে আসলেও আসতে পারে, কারণ নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে। এবং নিফটি এটা ঠিক আছে, একটা ইন্ডেক্স স্টক নয় যে 2-4 দিন পরে পড়লেও চলবে। ইন্ডেক্স কিন্তু বেশি সময় কাটায় না, কারণ এক্সপায়ারি আসছে নেক্সট মঙ্গলবারে, কিন্তু আমাদের উইকলি এক্সপায়ারি আসতে চলেছে। এবং মানডে বা সেখানটায় টিউসডে যদি মার্কেট সেখান থেকে ফল আসে, অবাক হওয়ার কিছু নেই। লেভেল গুলো মার্ক করে রাখবেন, তাতে কিন্তু আপনি লং করতে পারবেন না নিফটি। ওইভাবে আপনি ক্যাশ পজিশনে লং শর্ট করা যায় না, হয় আপনাকে কল বাই করতে হবে বা পুট বাই করতে হবে, বা এদিক থেকে কল সেল বা পুট সেল আপনাকে করে কাজ করতে হয়। আর এদিকে আরেকটা অপরচুনিটি থাকছে, সেটা হচ্ছে নিফটি আপনি নেকেড ফিউচার কন্ট্রাক্ট সেখানে বাই করতে পারেন অথবা সেল করতে পারেন। আমি বারণ করি কখনোই বাই সেলে যাবেন না নেকেড। সুতরাং আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে টেকনিক্যাল বায়াসের উপর আমার কোনো মনে হওয়ার কিছু নেই, ঠিক আছে। যেখান থেকে একটা বিয়ারিশ প্রেশার যদি তৈরি হয়, তাহলে পরে কিন্তু একটা ফিউচার সেল করা হচ্ছে বেস্ট উপায়। তাদের 24,350-এর একটা কল অপশনকে লং করে নিয়ে যাওয়া উচিত, এবং একটা শর্ট করা উচিত, তাতে আপনার নেট মার্জিন লাগছে অলমোস্ট 62,000 টাকা দেখাচ্ছে এখানে। এটা কি 70,000 থেকে 75,000 টাকা রাউন্ড ফিগারে ধরে চলুন। তাতে আপনার ম্যাক্সিমাম ডাউন সাইড রিস্ক থাকছে নিচের দিকে অলমোস্ট, যদি 24,480 আমি রাউন্ড ফিগারে 24,500 যদি ধরি, তাতে কিন্তু আপনার অলমোস্ট রিস্ক থাকছে 4,300 থেকে 4,500 টাকা। আর যদি বাজার সেখান থেকে 24,090 যদি চলে আসে অলমোস্ট, মানে 24,000 রাউন্ড ফিগার 100 ধরছি, এটা কিন্তু ডাবল হয়ে যাবে। এবং যদি সেখান থেকে 24,000 23,900 আসে, তাহলে পরে কিন্তু আর দেখার কিছু নেই, আরো বেশি হয়ে যাচ্ছে, অলমোস্ট 4 টাইমস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারভিউ অফ দ্য মার্কেট ফর টুডে অ্যান্ড নেক্সট উইক। যে আমরা আলোচনাগুলো করলাম, আজকের আলোচনার উপর বেস করে নেক্সট উইকের ভিউ এবং লাস্ট উইকে যা পারফরমেন্স ছিল তার উপর বেস করে আমরা এগুলো দেখলাম এখানটা। তো সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা রিকোয়েস্ট জানিয়ে যেতে চাই আজকে। তো এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল, অলরেডি সকলে এখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আমরা সেখানে কিন্তু নিউ কোর্সেস নিয়ে আলোচনা করেছি। গতকাল একটা ছোট্ট সেশনে আমাদের নতুন কোর্সে কি কি এক্সপ্লেনেশন রয়েছে তার ইন ডিটেল আলোচনা করেছি। ছোট্ট একটা
সেশন রয়েছে 4-5 মিনিটের। কাইন্ডলি নিজেরা দেখুন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে জিনিসটাকে স্প্রেড করুন। যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড, শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু কোর্সেস ওপেন হয়েছে এবং সেখানে কিন্তু অনলি দুটো কোর্সের কথা বলা হচ্ছে, ম্যাস্টারিং ফিউচার অপশন, এবং এখানে ডিটেলসে দেখতে পাবেন আপনারা, এবং ম্যাস্টারিং ফিউচার অপশন এবং ম্যাস্টারিং প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটর। A to Z আপনার কমপ্লিট হয়ে যাবে স্টক মার্কেটের লার্নিং যদি করতে চান প্রপারলি, সিরিয়াস যদি থাকেন। ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে আসবেন না, আমি ক্যাজুয়াল মানুষ পছন্দ করি না। যারা সিরিয়াস, আই ক্যান টিচ দেম, দিস ইজ মাই গ্যারান্টি, আই ক্যান টিচ দেম A to Z অফ দিস স্টক মার্কেট, এবং সেখানটায় তারা শেখার পার্টটায় স্ট্রং হয়ে যাবে, সেই জায়গাটা আমি দায়িত্ব নিতে পারি। কিন্তু সেখানটায় তারা মার্কেটে নেক্সট টাইম কি করবে, তার জন্য সাইকোলজি বুস্ট আপ করার জন্য আমি তাদের হ্যান্ড হোল্ডিং করি নেক্সট 1 ইয়ার 2 ইয়ার। তারা যতক্ষণ না আমাকে স্কিপ করছে, আমি ততক্ষণ তাদেরকে হোল্ড করে রাখবো, যে তাদের শেখানোর জন্য। এবং সেখান থেকে তারা শিখে ভালোভাবে কাজ করুক, সিস্টেম বুঝে কাজ করুক, সিস্টেমেটিক রিস্ক নিয়ে, আনসিস্টেমেটিক রিস্ক নিয়ে তারা যাতে কাজ না করে, এবং সেখানটায় প্রপার হেজিং টেকনিক গুলো সেখানটা শেখানো, এবং প্রপার স্টক সিলেকশন করা, সেগুলো শেখানো, সেগুলো হচ্ছে আমার কিন্তু অবজেক্টিভ। ওকে, এবং তার জন্য তাদের অনেক কিছু ফ্রি অফ কস্টে অনেক কিছু এখানে প্রোভাইড করা হবে, লাইফ টাইম রেকর্ডিং পাশাপাশি তাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের যে অত্যন্ত পাওয়ারফুল স্ক্যানার, যে স্ক্যানার থেকে আমরা স্টক অনায়াসে বার করি, আমি যে স্টক গুলো দিই আমাদের কিন্তু এই স্ক্যানারই চলে আসে, এবং স্ক্যানারটা কিন্তু আমার নিজস্ব রিসার্চ করা স্ক্যানার, এবং এই স্ক্যানারের মধ্যেই কিন্তু সমস্ত কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যেখান থেকে আপনারা নিজেরাও নিজেদের এই স্টক মার্কেটের রহস্যগুলো উন্মোচন করতে পারবেন, এবং সেটা কিন্তু আপনাকে একটা নিউ এরা বা নিউ জার্নিতে নিয়ে যাবে স্টক মার্কেট। ঠিক আছে, তাহলে আর দেরি করবেন না, আজই জয়েন করবেন। এই নাম্বার দেওয়া রয়েছে আমাদের এখানে 9239515665, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সমস্ত ডিটেলস জানানো হবে, কবে থেকে কি প্রসেস চালু টালু হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের এই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলও কিন্তু সেম জিনিস প্রমোট করা রয়েছে। তো সেখান থেকে কিন্তু অ্যাপ্রোচ যদি রাখেন সেগুলো পাবেন। এবং আমাদের তো পোস্ট মার্কেট অ্যানালিসিস এভরি মানডে টু ফ্রাইডে যায়, মানডে টু থার্সডে যায় যদি কোনো ছুটি ছাটা না থাকে, আর স্যাটারডে করে আমাদের তো পোস্ট মার্কেট অ্যানালিসিস যাচ্ছি। বাই দ্য ওয়ে, আর একটা নতুন সেশন আমি চালু চালু করেছি, সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেটের সম্পর্কে যারা বিনামূল্যে শিখতে চান, বিনামূল্যে শিখতে চান, তাদের জন্য আমি নতুন করে একটা জিনিস রিলিজ করেছি। সেটা হচ্ছে, একটা মিনিট একটু জাস্ট ওপেন করে নিই। এটা হচ্ছে আমাদের মার্কেটের টপ এবং বটম ফাইন্ড আউট করার জন্য নতুন টেকনিক, নতুন অ্যানালিসিস। শেয়ার মার্কেটকে ভালো করে বুঝুন, বেসিক ফাউন্ডেশনটা নিজে স্ট্রং করুন, তার জন্য আমি নতুন সেশন চালু করেছি। তো এই সেশনটার দিকে একটু ফোকাস রাখবেন, এই সেশনগুলো একটু বড় বড় হবে, কারণ সেখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল অনেক কিছু নিয়ে আলোচনা হবে। সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল নিয়ে হয়তো আলোচনা হবে। তার জন্য যারা এই জিনিসগুলোর দিকে শিখতে চাইছেন, এখানে শিখুন, কোনো অসুবিধা নেই, ফ্রি অফ কস্টেও শিখুন। আর যারা পেড শিখবেন তারা কিন্তু এক্সট্রা কিছু অবশ্যই পাবেন। যারা ফ্রিতে শিখবেন সেখান থেকে শিখুন, কোনো অসুবিধা নেই, আমি দেওয়ার জন্য রয়েছি। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আজকে এখানে এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট মানডে পোস্ট মার্কেট অ্যানালিসিস। ওকে, হ্যাভ এ গুড ডে, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টমেন্ট টু এভরিওয়ান, মাই beloved participants of this stock market.